পারমিশন টু জয়েন, হোস্টকে পারমিশন তো দিতে হচ্ছে না। আচ্ছা, একটা সেকেন্ড দেখি কি ঝামেলা হলো আবার। এখানে তো আমি তো ওয়েটিং রুম মনে হয় রাখি নাই। হোস্ট টু সিকিউরিটি পার্টিসিপেন্টস। আমরা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলেছি, যে পার্মানেন্ট সেটেলমেন্ট কখন, এই একটা কেন হলো, ওই যে পাবলিক প্রপার্টি আর প্রাইভেট প্রপার্টির একটা এক্সাম্পল মনে হয় আমি ক্লাসে দিয়েছিলাম, হ্যাঁ। সেই জায়গা থেকে পার্মানেন্ট সেটেলমেন্টের পলিসিটা নেওয়া হয়, যে এখানে ল্যান্ডলর্ডদেরকে কি করা হয়, ল্যান্ড ওনার করে দেওয়া হয়, এবং আলটিমেটলি হচ্ছে তারা ভিকটিম হয়। মানে আমরা হচ্ছে এর ইম্প্যাক্ট গুলো আসলে পড়েছি, যে পার্মানেন্ট সেটেলমেন্ট কিভাবে ব্যাডলি, মানে ডিসপ্রপোর্শনেটলি ইফেক্ট ফেলে। হ্যাঁ, ডিসপ্রপোর্শনেটলি ইফেক্ট ফেলে কিভাবে, মানে পিজেন্টসদেরকে একরকম ইম্প্যাক্ট, তাদেরকে এক ধরনের এফেক্ট করে, কিংবা জমিদারদেরকে বা বা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেনিফিটেড করে। হ্যাঁ, এখন আমরা মূলত আসলে এই যে যে জিনিসগুলো আমরা পড়লাম, এটাকে যদি আমি একটু হচ্ছে এগুলো আপনারা একটু নোট ডাউন করতে পারেন। আমি ওভারঅল ওভারঅল আসলে কিছু কথা বলবো, যেটা হচ্ছে ওভারঅল ব্রিটিশ ইম্প্যাক্টটা বাংলাদেশে কেমন ছিল বা বাংলায় কেমন ছিল, সেটা আমরা একটু জানবো। তার মানে তারা, ফার্স্ট অফ অল এরকম বলা হয়, এই যে আমি বলেছিলাম কলোনিয়াল রুল, তার মানে ব্রিটিশ ইম্প্যাক্ট, এবং এটা মূলত উইলিয়াম বেনশেন্ডাল তার বইয়ে যেভাবে আর্গু করেছে, যে ব্রিটিশ কলোনিয়াল রুল আসলে কি করেছিল, দেখাচ্ছে যে কিভাবে বাংলার ইকোনমি কি কি ট্রান্সফর্ম করেছে। তার মানে ওই যে ব্যাটেল অফ পলাশিকে আমরা বলেছিলাম মার্কার অফ ট্রানজিশন, এখানে মার্কার অফ চেঞ্জ বলা যাচ্ছে। উইলিয়াম বেনশেন্ডেল মূলত টার্মটা ইউজ করেছে, দিস ইজ মার্কার অফ চেঞ্জ। চেঞ্জটা হচ্ছে ইটস মোর অ্যাবাউট ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন তো বুঝেন, ট্রান্সফরমেশন হচ্ছে ধরেন এক্সিস্টিং কিছু একটা ছিল, সেটাকে চেঞ্জ করে নতুন কিছু নিয়ে আসা, হ্যাঁ? সেটাকে ট্রান্সফর্ম করে ফেলা। আর একটা জিনিস হচ্ছে এক্সিস্টিং জিনিসটাকে নিয়ে চলা, সেটাতে ফিট হওয়া। বাট আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন, দ্যাট মিনস ইকোনমি কিংবা সোসাইটি, পলিটিক্স, কালচার, এনভায়রনমেন্ট সবকিছুকে আসলে ট্রান্সফর্ম করে ফেলা, রূপান্তর করে ফেলা, রাইট? সো ব্রিটিশ কলোনিয়াল রুল আসলে এখানে আপনাদের মোস্টলি যেটা ফোকাস করতে হবে, বা কোয়েশ্চেনটা এরকম, যে এক্সপ্লেইন হাউ ব্রিটিশ কলোনিয়াল রুল ট্রান্সফর্ম বেঙ্গলস ইকোনমি, সোসাইটি, পলিটিক্স, কালচার এন্ড এনভায়রনমেন্ট। আমি কি আবার রিপিট করব? না মিস, বুঝতে পারছি। জি মিস, আচ্ছা, আরেকবার করলে ভালো হয়। বলেছি যে এক্সপ্লেন হাউ ব্রিটিশ কলোনিয়াল রুল ট্রান্সফর্ম বেঙ্গলস ইকোনমি, সোসাইটি, পলিটিক্স, কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। দ্যাট মিনস ইকোনমি বা মানে অর্থনীতি, সমাজ অথবা রাজনীতি কিংবা কালচারকে কিংবা ওভারঅল এনভায়রনমেন্টকে কিভাবে আসলে ব্রিটিশ কলোনিয়াল রুল, দেখেন ব্রিটিশ কলোনিয়াল রুল কিন্তু, হ্যাঁ, কারণ ব্যাটেল অফ পলাশির পরে যেটা শুরু হয় সেটাকে কলোনিয়াল রুল বলি আমরা। তো সেটা কিভাবে ট্রান্সফর্ম করবো। এখন উইলিয়াম বেশালে যেটা বলেছে, যে ব্রিটিশরা আসলে কি করে মুঘল রুলারদেরকে শুধু রিপ্লেস করেছে সেটা না, হ্যাঁ, তারা মূলত ফান্ডামেন্টালি বাংলাকে রিশেপ করেছে। এবং এই যে রিশেপ করেছে বাংলাকে, সেটা কেন করেছে, টু সার্ভ দ্য নিডস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। হ্যাঁ, ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশদের নিডটাকে আসলে সার্ভ করার জন্য তারা কি করেছে, ফান্ডামেন্টালি তারা বাংলাকে রিশেপ করেছে বা ট্রান্সফর্ম করেছে। এখন কিভাবে করেছে, ফার্স্ট অফ অল বলতে পারি যে একটা নিউ টাইপ অফ কলোনিয়াল রুল। তার মানে আমরা জানি যে বাংলা আসলে কি হচ্ছে, বাংলা ওয়াজ অলওয়েজ রুলড বাই অর গভর্নড বাই দ্য আউটসাইডার্স, রাইট? তো এখন তার মধ্যে কারা ছিল, মুঘল ছিল। বাট মুঘলদের প্রাইমারি অবজেক্টিভ কি ছিল, তারা রেভিনিউ, বাংলাতে তারা যে সুবেদারি মানে সুবা বাংলা যে স্টাবলিশ করেছিল, হ্যাঁ, তাদের ইয়া কি ছিল, তারা রেভিনিউ সিস্টেম ডেভেলপ করেছে, এবং রেভিনিউ কালেক্ট করার করার জন্য বা ম্যাক্সিমাইজ করার জন্য সেটা তাদের অবজেক্টিভ ছিল। হ্যাঁ, এবং সেটা ছিল মূলত আসলে লার্জলি তারা কি করেছে, এক্সিস্টিং যে ইনস্টিটিউশন ছিল সেটাকে কিন্তু তারা প্রিজার্ভ করে দেন হচ্ছে তারা তাদের অবজেক্টিভ যেটা সেটাকে ফুলফিল করেছে। বা তাদের এই যে ইকোনমিতে আসলে আমরা জানি যে মুঘলরা কিভাবে ইকোনমিটাকে কাজে লাগিয়ে একটা রিসার্চ প্রভিন্স হিসেবে তখন বাংলা এমার্জ হয়েছিল, হ্যাঁ। কিন্তু ব্রিটিশদের যে পলিসিটা ছিল, বা ব্রিটিশরা আসলে কি করেছে, ব্রিটিশ সর্ট টু রিকগনাইজ, রিঅর্গানাইজ অ্যাকচুয়ালি বাংলার ইকোনমি, হ্যাঁ, বা সোসাইটিকে তারা রিঅর্গানাইজ করেছে। কেন? কারণ হচ্ছে
দ্যাট মিনস ইম্পেরিয়াল প্রফিট তারা ম্যাক্সিমাইজ করতে চেয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা আসলে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, মানে কোথায় লাভ আছে সেই লাভের কথা চিন্তা করবে। এখন সেই লাভ করতে যেয়ে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি ইন্ট্রোডিউস, নিউ নিউ পলিসি ইন্ট্রোডিউস করতে হয়েছে, সেটা তাদের ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে হয়েছে। এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট বলেন কিংবা ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম বলেন, এগুলো তো তাদের এক্সপেরিমেন্ট ছিল, বাংলার ইকোনমি নিয়ে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যে কিভাবে তারা বেনিফিটেড হতে পারে, নিউ নিউ এক্সপেরিমেন্ট তারা সেটাকে লঞ্চ করেছে। তো তো এই সব কিছুর আসলে কি হচ্ছে, একটা লং টার্ম একটা প্রোফাউন্ড একটা কনসিকুয়েন্সেস মূলত আমরা দেখতে পাই বাংলার ইকোনমিতে বা বাংলার ওভারঅল কনটেক্সটে। এখন তারা আর কি করেছিল, মানে আমি কিন্তু ওভারঅল ব্রিটিশ ইম্প্যাক্ট বলেছি, যেটা আমরা অলরেডি পড়েছি, যে হচ্ছে যেটা কি পড়লাম ওই যে গেইনিং দেওয়ানি রাইট। হ্যাঁ, তার মানে এটা ছিল একটা রেভিনিউ এক্সপেরিমেন্ট ছিল, বা এবং এই ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম এটাও তো রেভিনিউ নিয়েছিল। হ্যাঁ, তাদের একটা রেভিনিউ এক্সপেরিমেন্ট ছিল, এবং সেটা আসলে লিড করলো কি, এই যে সেভেন্টিতে যে গ্রেট ফেমিন, তাই না, আমি বলেছিলাম কি এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে আসলে ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বাংলার 76-এর মন্বন্তর। তো এই যে রেভিনিউ এক্সপেরিমেন্ট করেছে, তো ব্রিটিশদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে ওয়াজ টু ইনক্রিজ ল্যান্ড রেভিনিউ, এবং সেইটার জন্য তাদের হচ্ছে তারা তাদের যে রেভিনিউ যে ডিমান্ডটা, সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক আর না হোক সেটা তারা খেয়াল করেনি। হ্যাঁ, ইনস্টেড অফ গিভিং রিলিফস, তারা প্রোভাইড রিলিফস, তারা কি করেছে, তাদের যে রেভিনিউ ডিমান্ড সেটা রিমেইনস হাই, সবসময় হাই ছিল। এবং এই 69-70-এ যে এগ্রিকালচার প্রোডাকশনে যে রিডিউসড হলো, যেটা বন্যা বা খরা, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন থেকে মূলত পরবর্তীতে যে ফেমিনটা হলো, তারা সেই দিকে আসলে তাদের অ্যাডিকুয়েট যে রিলিফ প্রোভাইড করবে সেটা তারা করে নাই। তো এই যে বাংলার গ্রেট ফেমিন, সেটাও কিন্তু মূলত ছিল যেটা আসলে বাংলার পুরো ডিপপুলেশন করে ফেলে, তার মানে ডেমোগ্রাফিক একটা চেঞ্জ করে ফেলে, রাইট? সো এটা আসলে আমরা বলেছিলাম মনে আছে যে 1/3 অফ বেঙ্গলস পপুলেশন মে হ্যাভ ডাইড ওই সময়, হ্যাঁ, বেঙ্গল ফ্যামিনের কারণে। তো এই ফেমিনটাকে উইলিয়াম বেলশাট এক্সপ্লেন করেছেন যে ইটস দ্য কনসিকুয়েন্সেস অফ বোথ এনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যান্ড কলোনিয়াল পলিসি। কারণ বুঝতেই পারছেন, যখন এনভায়রনমেন্টাল ক্রাইসিস হয়েছে তখন কি ইনিশিয়েটিভ নিতে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবে কিভাবে সেটাকে মিনিমাইজ করা যায়, রাইট? কিন্তু সেই জায়গা থেকে যে কলোনিয়াল পলিসির কারণে তাদের তো রেভিনিউ ডিমান্ড, যেটা ট্যাক্স কালেকশন, সেটা হাই ছিল। হ্যাঁ, সেটা কমায় নাই, রিলিফ দেওয়া, বরং রিলিফ দেওয়ার কথা সেটাও তারা দেয় না। হ্যাঁ, তো সরি, আচ্ছা, সরি। আম সো তার মানে এখানে আরেকটা কনসার্নিং ইস্যু হচ্ছে যে এই বেঙ্গলস ফেমিনটা আসলে কেন হয়েছিল, এর কজেসটা কি শুধুমাত্র এনভায়রনমেন্টাল ক্রাইসিস ছিল নাকি কলোনিয়াল পলিসিটাও ছিল? হ্যাঁ, সো আমাদেরকে এটা এক্সপ্লেন করতে হবে যে ইটস মোর, মানে এই ফেমিন হ্যাড স্ট্রাকচারাল রিজন, এবং এটার কনসিকুয়েন্সেস যে খারাপ হলো সেটারও স্ট্রাকচারাল রিজন আছে। দ্যাট মিনস কলোনিয়াল পলিসি আসলে এই অ্যাডভার্স সিচুয়েশনের দিকে লিড করেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কি আসবে, আমরা পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বললাম। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা দিয়ে আসবেন যে পার্মানেন্ট সেটেলমেন্ট আসলে কি করেছিল, কিভাবে হচ্ছে ল্যান্ড রেভিনিউ গভর্নমেন্টকে পে করতে হতো, এবং সেটা আসলে ডিসপ্রপোর্শনেটলি কিভাবে এফেক্টেড হয়েছিল বাংলার মানুষজন। হ্যাঁ, দ্যাট মিনস পিজেন্টসরা আসলে কি ইনক্রিজিং, পিজেন্টস ফেসড ইনক্রিজিং এক্সপ্লয়টেশন। হ্যাঁ, এবং এখানে একটা ক্লাসে মনে হয় কিছুটা বলেছিলাম যে মেনি জমিদার্স বিকাম অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস। এটা আসলে কিভাবে হয়, ধরেন এই যে আমি বলেছিলাম মনে আছে যে ল্যান্ডলর্ডস, যে ল্যান্ড ওনার হলো, কিন্তু তাদের একটা শর্ত ছিল। হ্যাঁ, তাদের যে রিস্কটা ছিল, সেই রিস্কটা কি ছিল, এই যে এখানে লেখা আছে আই গেস, যে তারা আসলে যদি, এই যে দেখেন ইফেক্ট অফ পার্মানেন্ট সেটেলমেন্ট অন জমিদারস, জমিদার আসলে কি কর এই হচ্ছে ইফ জমিদারস কুডন্ট পে দ্য রেভিনিউ, দ্য কোম্পানি ক্যান কনফিসকেটেড দেয়ার প্রপার্টিজ। এবং এখানে একটা জিনিস হলো যেটা হচ্ছে ওই যে সানসেট ল, হ্যাঁ, সূর্যাস্ত আইনের, সূর্যাস্ত আইন, দ্যাট মিনস যদি আপনি সূর্যাস্তের আগে আপনাকে ল্যান্ড রেভিনিউ, স্পেসিফিক ল্যান্ড রেভিনিউ হচ্ছে সেটাকে ইনশিওর করতে হবে, মানে গভর্নমেন্টকে দিতে হবে, যদি না পারেন তাহলে ল্যান্ড হারিয়ে যাবে। এখন এই যে ল্যান্ড গুলো তাহলে কারা কিনবে বা কাদের কাছে যাবে? হ্যাঁ, তখন যখন যারা ওই কিছু, কলকাতায় বিশেষ করে কিছু জমিদার ছিল যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, তো তারা মোর ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার জন্য জমি কিনতো, কিন্তু তারা তো কলকাতায় ছিল। সো এটা মূলত হচ্ছে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস বলা হয় এটাকে, ABSENTEE। তখন হচ্ছে অ্যাবসেন্ট ল্যান্ডলর্ডস ক্রিয়েট হয়, এবং এখানে একটা নিউ ক্লাস ইমার্জ হয়,
ল্যান্ডলর্ডস ক্লাস এমার্জ হয়, বা আমরা একটু পরে যদি আমি দেখি সোশ্যাল কনটেক্সটে কিভাবে আসলে দ্যাট মিনস এডুকেশনে ব্রিটিশরা কি করলো, ট্রান্সফরমেশন নিয়ে আসলো। হ্যাঁ, এবং কিরকম ট্রান্সফরমেশন নিয়ে আসলো, দে ইন্ট্রোডিউসড ইংলিশ এডুকেশন, রাইট, ওয়েস্টার্ন সায়েন্স কিংবা মডার্ন লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম গুলোকে তারা নিয়ে আসলো। তখন একটা নিউ মিডল ক্লাস ক্রিয়েট হলো, যাদেরকে আমরা বলি ভদ্রলোক শ্রেণী। তারা কেমন, এই যে ধরেন বাবু বলে না, যে বাবু, হ্যাঁ, আহ, নামের শেষে যে বাবু বলা হয় না, আপনারা রিলেট করতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এই বাবু আসলে কোত্থেকে আসলো? হ্যাঁ, এই যে ভদ্রলোক শ্রেণী যে ক্রিয়েট হলো, সেখান থেকে কিন্তু এই বাবুর মানে বাবুয়ানি বা বাবুর টাইপের যে টাইটেলটা, সেটা আসলে আহ হচ্ছে শুরু হলো। হ্যাঁ, এই ভদ্রলোক শ্রেণী আসলে কিভাবে ক্রিয়েট হলো, কলকাতার স্পেশালি হিন্দু ক্লাস যারা, তারা ইংলিশ এডুকেশন অ্যাকসেপ্ট করলো। তারা ব্রিটিশদের যে ইন্ট্রোডিউস করা যে ইংলিশ এডুকেশন সিস্টেম, সেটাতে তারা হচ্ছে অ্যাডজাস্ট করলো। হ্যাঁ, বা নিজেদেরকে অ্যাসিমিলেট করা শুরু করলো। তো তখন তারা ডিফারেন্ট যে সোশ্যাল মেজর যে পজিশন বা মেজর রোল গুলো তারা সেই রোল গুলো প্লে করতো, যেমন ধরেন জার্নালিজম কিংবা লিটারেচার কিংবা সোশ্যাল রিফর্ম এবং ন্যাশনাল পলিটিক্সেও এই ভদ্রলোক শ্রেণীদের একটা রোল প্লে করা শুরু হলো। এখন এইখানে আসলে এই যে এডুকেশন সিস্টেমটা বা মিডল ক্লাসের যে এমার্জেন্স হলো, এটা কিন্তু একটু ডিসপ্রপোর্শনেটলি হয়েছে, বা এটা কিন্তু এডুকেশনাল অপরচুনিটিস কিন্তু ইভেন ছিল, আনইভেন, দ্যাট মিনস সবার জন্য সেম ভাবে ছিল না। কারণ মুসলিম যারা হচ্ছে ইস্টার্ন বাংলায়, মানে পূর্বের বাংলায় যারা মুসলিম ছিল, তারা আসলে পরে বেনিফিটেড হয়েছে হিন্দু এলিটদের কাছ থেকে। এখন এটার একটা রিজন হচ্ছে যে আমরা দেখি যে যারা পিজন শ্রেণী, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু মুসলিম মুসলিম ছিল। তার মানে তারা এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছে, এটা একটা জিনিস। আবার কিছু মুসলিম, মানে মূলত ওই সময় যেটা ছিল যে ইংলিশ এডুকেশনকে কি বলা হলো, হারাম। হ্যাঁ, যে ইংলিশ এডুকেশন নেওয়া যাবে না, তো যেটা পরবর্তীতে আসলে বুঝতে পারে, পরবর্তীতে তারা ব্রিটিশদের কাছ থেকে বেনিফিটেড হতে চায়। যখন আমরা তখন দেখবো যে এই কারণেই তারা আসলে পার্টিশনকে হচ্ছে আম, কেন সাপোর্ট করেছিল এবং হিন্দু এলিট কেন হচ্ছে সাপোর্ট করে নাই। হ্যাঁ, সেটার কিছু রিজন ছিল। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই যে একটা ডিসপ্রপোর্শনেট একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, ডিসপ্রপোর্শনেটলি একটা সিস্টেম দিয়ে যে বেনিফিটেড হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। তো ব্রিটিশদের পলিসি কিন্তু আসলে এই যে দুইটা শ্রেণীর মধ্যে একটা ডিফারেন্সিয়েট বা একটা ডিস্টিংগুইশন ক্রিয়েট হয়েছিল এই ব্রিটিশদের পলিসির কারণে। হ্যাঁ, এখন এই তার মানে আমরা যদি তাহলে ইম্প্যাক্ট আসলে কিরকম হলো, এডুকেশন একটা ইম্প্যাক্ট আসলো, বা তারা ইন্ট্রোডিউস করলো ইংলিশ এডুকেশন, ওয়েস্টার্ন সায়েন্স এগুলো, এবং একটা নিউ ক্লাস বা মিডল ক্লাস, যেটাকে আমরা বলতে পারি দ্য ভদ্রলোক ক্লাস। হ্যাঁ, সেই ভদ্রলোক ক্লাস আসলে এমার্জ হলো বা ক্রিয়েটেড হলো। এবং যারা এই ভদ্রলোক ক্লাসটা কেমন, যারা আসলে এডুকেটেড, এডুকেটেড মিডল ক্লাস আসলে বলা যায় তাদেরকে। আচ্ছা, এরপরে আর কি কি ট্রান্সফরমেশন কিংবা চেঞ্জ, কেন আমরা বলছি যে ব্রিটিশদের কলোনিয়াল রুলটা ট্রান্সফরমেটিভ ছিল? হ্যাঁ, সেখানে যদি আমি বলি আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। এই যে ধরেন পার্মানেন্ট সেটেলমেন্টে যে একটা স্পেসিফিক পার্টিকুলার অ্যামাউন্ট হচ্ছে গভর্নমেন্টকে দিতে হতো জমিদারদেরকে। হ্যাঁ, তো এখন এই ল্যান্ড রেভিনিউ বা ল্যান্ড প্রোডাকশন, মোস্টলি প্রফিট আসলে বলতে পারি, যে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তাহলে কি করতে হবে, তখন যেটা করা হলো এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজেশন করা হলো। দ্যাট মিনস এক্সপোর্ট ক্রপস যেগুলো ব্রিটিশ কি করলো, সেগুলোকে এনকারেজ করলো। এনকারেজ বলতে আসলে আম, কিন্তু এনকারেজের বদল, এনকারেজ বলতে আসলে তারা ফোর্স করেছে, এটা আমরা জানি। নীল বিদ্রোহের কথা আমরা জানি, হ্যাঁ, ইন্ডিগো প্লান্টিং এর কথা জানি, কিংবা সিল্ক, টি বা জুট, এগুলো আসলে কি হলো গ্লোবাল মার্কেটে, দ্যাট মিনস যাতে করে এক্সপোর্ট করে আসলে মানে মানে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়। তাহলে ইনস্টিড অফ সাবসিস্টেন্ট ফুড ক্রপস তো বুঝেন, বলেন তো কি, ক্লাসে আমি যেগুলো বলেছি। আমাদের আর কি খাওয়া পড়ার জন্য খুব বেশি খাওয়া দরকার পড়ার হয়। জন্য, yes, এটা আমাদের রেগুলার লাইভলিহুডের জন্য যেটা দরকার, না ধরেন ধান গম কিংবা হচ্ছে সবজি, হ্যাঁ, ডিফারেন্ট স্পাইসেস এগুলো। হ্যাঁ, মানে খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে ফুড ক্রপস গুলো, মানে মোস্টলি পিজেন্টসরা তো সেগুলোই প্রডিউস করতো। হ্যাঁ, আমাদের বাংলার ইকোনমি কিন্তু ছিল একটা সাবসিস্টেন্স ইকোনমি। হ্যাঁ, আমাদের একটা কোর্স ছিল সোশ্যাল চেঞ্জেস, তো সেইখানে দেখানো হয় যে কিভাবে আসলে সাবসিস্টেন্ট ইকোনমি যায়। আমাদের কিন্তু ভিলেজ গুলো ছিল ছিল কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। হ্যাঁ, মানে আমাদের যেটা, হ্যাঁ, আল্লাহ, আমার সরি, আমার ফ্রেন্ড হচ্ছে কি যেন রান্না করছে, আই গেস আবার এখান থেকে রুমের দরজা লক করা, তাও ইয়ে আসতেছে। আচ্ছা, সরি।
আচ্ছা, সো তার মানে এগ্রিকালচার একটা কমার্শিয়ালাইজেশন কি হলো, ব্রিটিশরা এনকারেজ করলো এক্সপোর্ট ক্রপস এর, ব্রিটিশ এনকারেজ কাল্টিভেশন অফ এক্সপোর্ট ক্রপস ইনস্টিড অফ সাবসিস্টেন্স ফুড ক্রপস। এবং সেই কমার্শিয়াল ক্রপস গুলো কি কি, ইন্ডিগো, জুট, টি, সিল্ক, সিল্ক সরি, সিল্কের বা দ্যাট মিনস এই যে ধরেন এখানে আসলে ক্ষতিটা কিভাবে হয়েছে, হ্যাঁ, এই যে যারা স্মল আর্টিসান ছিল কিংবা পিজন শ্রেণী, ফার্মার শ্রেণী, এরা কিন্তু আসলে কি হচ্ছে, এরা সাফারার হচ্ছিল। কারণ যখন আপনি এক্সপোর্টের কথা চিন্তা করবেন, তো এই গ্লোবাল মার্কেটে ওই ক্ষুদ্র বা স্মল ফার্মার কিংবা পিজেন্স তারা কিন্তু কম্পিট করা তাদের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাদের তারা সাফারার হচ্ছিল। এবং ব্রিটিশরা আর কি করেছে, ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশনে তারা হচ্ছে কি করেছে, ট্রান্সফরমেশন এনেছে কিংবা চেঞ্জ এনেছে। ব্রিটিশদের সময় আমরা জানি তারা কি করেছে, রেলওয়ে বিল করেছে কিংবা স্টিমশিপ রোডস মানে জাহাজ লাইন কিংবা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, টেলিগ্রাফ, টেলিগ্রাফ আমরা জানি, পোস্টাল পোস্টাল বা হচ্ছে ডাক ব্যবস্থা যেটা, লর্ড ডালহৌসি এসব করেছে। আর কে কি করেছে সেটা দরকার নেই, বাট ওভারঅল কি করেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যে আসলে করলো, এইটার আসলে প্রাইমারি রিজনটা আসলে কি ছিল, হ্যাঁ, কেন তারা এই ডেভেলপমেন্ট, এগুলো তো ডেভেলপমেন্ট, রাইট? হ্যাঁ, একটা ওই যে কে একজন বলেছিল ক্লাসে যে এরকম শুনেছে যে ব্রিটিশরা যদি না আসতো তাহলে বাংলা আরো 100 বছর পিছিয়ে থাকতো বা অনেক অ্যাডভান্স হতো না। হ্যাঁ, এটা এটা কেউ একজন বলেছিল। এখন কথা হচ্ছে ওই যে আমি আমি মনে হয় ক্লাসেও বলেছিলাম যে এই জিনিসগুলো যে আসলে করেছে, হ্যাঁ ঠিক আছে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, কিন্তু এটার মোটিভটা আসলে কি ছিল, হ্যাঁ, মোটিভটা কি আসলে ডেভেলপমেন্টের জন্য ছিল ছিল কিংবা তারা আসলে নাকি অন্য কোনো ইন্টারেস্ট ছিল, হ্যাঁ? মূলত বলা হচ্ছে এই যে প্রজেক্ট গুলো, রেলওয়ে বলেন, রোড কিংবা টেলিগ্রাফ লাইন বা পোস্টাল, এগুলো আসলে প্রাইমারিলি কি করেছে, এই যে কমার্শিয়াল এবং স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কে সার্ভ করেছে। কিভাবে? কারণ এই ডেভেলপমেন্ট গুলো কি করেছে, ট্রেড কে ফ্যাসিলিটেট করেছে। এবং ট্রেড কে ফ্যাসিলিটেট করেছে তার মানে ব্রিটিশদের লাভ, ব্রিটিশরা ওখান থেকে ফ্যাসিলিটেট হতে পারবে। এবং আহ, তাদের মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা অনেক বেশি স্ট্রেংথেন হয়েছে। যখন কমিউনিকেশন যখন কমিউনিকেশন সিস্টেমটা যখন ডেভেলপড হবে, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা আরো বেশি স্ট্রং হবে। হ্যাঁ, এবং বাংলায় মূলত তারা আসলে গ্লোবাল ইকোনমিতে বাংলার ইকোনমিকে ফিট করানোর চেষ্টা করেছে তাদের মোটিভ, কমার্শিয়াল যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সেটাকে আসলে সার্ভ করার জন্য। এটা হচ্ছে ব্রিটিশদের কনসিকুয়েন্সেস। এখন আরেকটা পার্ট মানে আরেকটা সেগমেন্ট আছে বা আরেকটা অ্যাসপেক্টস আছে যেখান থেকে আমরা বলতে পারি যে এখানেও ব্রিটিশদের একটা ট্রান্সফরমেশন ছিল। যেমন যদি আমি বলি রিলিজিয়নের জায়গা থেকে, রিলিজিয়াস এন্ড সোশ্যাল চেঞ্জ, হ্যাঁ, ওভারঅল সোশ্যাল চেঞ্জটা। তো তারা আসলে আহ কি করেছিল রিলিজিয়াস এর জায়গা থেকে, উইলিয়াম বেকশাল্টার এভাবে বলেছেন যে আসলে আহ আহ, তারা মূলত রিলিজিয়াস আইডেন্টিটিটাকে একটা পলিটিক্যাল আইডেন্টিটিসে হচ্ছে শিফট করেছে বা ট্রান্সফর্ম করেছে। যেটা পরবর্তীতে আমরা যখন 1905-এর পার্টিশনকে দেখবো, তখন দেখবো যে কিভাবে আসলে কমিউনাল পলিটিক্সটা অন দ্য বেসিস অফ রিলিজিয়ন আসলে রাইজ করে, কিংবা হচ্ছে পরবর্তী মুভমেন্ট গুলাকে কিংবা কোনো একটা ইভেন্টস হলে সেটাকে কিভাবে রেসপন্স করছে, হ্যাঁ, ডিফারেন্টলি কিন্তু রেসপন্স করছে। সেটা তার মানে বেসিসটা হচ্ছে রিলিজিয়ন, কিন্তু সেটাকে একটা পলিটিক্যাল আইডেন্টিটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ডিফারেন্ট পলিসির মাধ্যমে। ব্রিটিশরা এটা আসলে করেছে। এখন এটা আসলে কিভাবে করেছে, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট হতে পারে যে কিভাবে আসলে রিলিজিয়াস আইডেন্টিটিটাকে পলিটিক্যাল আইডেন্টিটির মধ্যে আমাদেরকে দ্যাট ইজ নিয়ে গেল। ব্রিটিশরা এটা আসলে কিভাবে করলো, কেউ কিছু বলতে পারেন যে আসলে আপনারা কিভাবে বুঝেন এটাকে? আমরা নিজেরা নিজেরা ঝামেলা করলে ওরা আর কি ওদের আখেরটা ভালোভাবে বোঝে দেবে। ওরা ওরা ওদের আখেরটা ভালো মতো বোঝাইতে পারে যদি হ্যাঁ, আমরা নিজেদেরকে নিয়ে আর কি ব্যস্ত থাকি ঝামেলা হম, করি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ধর্ম মানে ডিভাইড কিন্তু, এন্ড রুল পলিসি অ্যাপ্লাই করে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডিভাইড এন্ড রুল ডিভাইড এন্ড পলিসি রুল অ্যাপ্লাই পলিসি করে, অ্যাপ্লাই ইয়েস, করে ইয়েস, যেটা আসলে পরবর্তীতে ডিভাইড মানে পার্টিশনে আমরা দেখতে পাই। এখন ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এই যে আমি একটু আগে বললাম যে ডিসপ্রপোর্শনেটলি, যেহেতু তাদের সিস্টেমটা কি করলো, ডিসপ্রপোর্শনেটলি আসলে ইফেক্ট ফেললো হচ্ছে
হিন্দু এবং মুসলিমের উপর, এটাকে তারা আসলে আরো কাজে লাগিয়েছে। যখন পার্টিশনের ডিসিশনটা হয়, এখানে একটা কারণ দেখানো হয় যে বড় বাংলাকে একজন গভর্নর দ্বারা আসলে রুল করা পসিবল হয় না, সেই কারণে তারা আসলে বাংলাকে দুই ভাগ করতে চায়। হ্যাঁ, এবং এখানে তাদের আরেকটা স্ট্র্যাটেজি ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে মুসলিমরা যে যে পিছিয়ে ছিল, তো একটা মেজর একটা কমিউনিটি পিছিয়ে থেকে বা আসলে তারা সাস্টেইন করতে পারবে না। সো এখানে মুসলিমদেরকে বেনিফিটেড করার একটা অপরচুনিটিস মূলত তাদের সামনে দেওয়া হয়। যেমন ধরেন ওখানে কেমন ছিল যে ইস্ট বেঙ্গল এবং আসাম হবে, আবার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আলাদা হবে, এটা কিসের ভিত্তিতে হবে? রিলিজিয়নের বেসিস হবে। হ্যাঁ, এখন এই ডিসিশনটা তারা নিয়েছিল, বলেছে যে রুল করতে সম্ভব হবে সেজন্য। তবে তাদের আরেকটা ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে যে তারা আসলে চায় না হিন্দু মুসলিম মিলে কোনো রিভোল্ট করুক। কারণ এর এই যে 1857 সালে যেটা হয়েছিল, 1905 আরো পরে, তাই না? তো তার আগে আরেকটা বিদ্রোহ হয়েছিল যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, তখন কিন্তু হিন্দু মুসলিম মিলে আসলে অনেক বড় একটা রিভোল্ট হয়েছিল। হ্যাঁ, তারা আসলে এই ধরনের রিভোল্ট কি করতে চেয়েছিল, আহ এড়াতে চেয়েছিল। কিন্তু এখন এই যে ধরেন, তাহলে কেন এখানে আলাদা আলাদা রেসপন্স হলো, মুসলিম হিন্দু কেন আলাদা রেসপন্স করলো? এটারও একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে বললাম, যেহেতু ডিসপ্রপোর্শনালিটি তারা এফেক্টেড হয়েছে কিংবা ক্লাসে ডিফারেন্স হয়েছে, তো মুসলিম অবভিয়াসলি চাইবে যে তাদের একটা আলাদা স্টেট হোক যেখানে তারা অ্যাডভান্স হতে পারে। সেটা হতে পারে ইকোনমিক্যালি কিংবা সোশ্যালি কিংবা হচ্ছে পলিটিক্স এর জায়গা থেকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাদের রেসপন্সটা পজিটিভ ছিল, তারা পার্টিশন চায়। কিন্তু এই জিনিসটাই কিন্তু আসলে দেখেন কমিউনাল একটা রায়ট কিংবা কমিউনাল একটা সেপারেশন আসলে ক্রিয়েট করেছিল। তো আইডেন্টিটিস, যে রিলিজিয়াস আইডেন্টিটিস থেকে আসলে এখানে কি হচ্ছে, পলিটিক্যাল একটা শিফটিং হয়েছে, বা পলিটিক্যাল আইডেন্টিটি কে আমরা সার্ভ করছি অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। কারণ দেখবেন যে 1906-এ মানে পার্টিশনের পরপরই একটা পলিটিক্যাল একটা পার্টি ক্রিয়েট হয়, হ্যাঁ, ফরমেশন হয়, যেটাকে মুসলিম লীগ, হ্যাঁ, জানেন না? মুসলিম লীগ 1906 সালে বা 1906-এ হচ্ছে ফর্ম হয়েছিল। এটা কেন হয়েছিল? কারণ মুসলিমদের রাইট প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা কংগ্রেসের যে রুল সেটাকে তারা হচ্ছে ট্রাস্ট করতে পারে না। হ্যাঁ, রিজন ছিল আসলে অবভিয়াসলি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে পার্টিশনে যখন করবো তখন আমরা এগুলো বলবো। এখন ওভারঅল তাহলে আমরা বললাম যে সোশ্যাল চেঞ্জেসটা নিয়ে আসে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে নিয়ে আসে, তারপরে আরবান গ্রোথ হয়। হ্যাঁ, এটা এটা অস্বীকার করার কিছু নাই যে আরবান গ্রোথ হয়, যেহেতু তারা হচ্ছে ডিফারেন্ট, ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটি পরবর্তীতে আরো পরে যখন ঢাকা ইউনিভার্সিটি এস্টাবলিশ করলো, কিংবা হচ্ছে তারা অ্যাডমিনিস্ট্রেশন, কলকাতাকে মূলত আরবান গ্রোথটা আসলে মূলত ওই সময়ে যেটা ছিল 1911 11-এর আগ পর্যন্ত আসলে আহ, হচ্ছে কলকাতা ছিল মূলত একটা কালচারাল হাব বলেন কিংবা হচ্ছে কলোনিয়াল বেঙ্গলের কালচারাল হার্ট বলা যায়, হাব বলা যায়, বা কমার্শিয়াল একটা পোর্ট বলা যায়। তো তখন কলকাতা অনেক বেশি গ্রো করা শুরু করলো। কারণ আমরা জানি সেখানে অবভিয়াসলি কি ছিল, একটা মিডল ক্লাস ছিল যারা এডুকেটেড ছিল। হ্যাঁ, সবকিছু মিলে একটা আরবান গ্রোথ হলো তখন। এখন লাস্টলি যদি আমি এর একটু ওভারঅল এই যে ট্রান্সফরমেশন গুলো, এটার আসলে উইনার্স এবং লুজার্স আসলে তা কারা? আমাদের মিটিং মনে হয় আর অল্প সময় শেষ হয়ে যাবে, তাই না? আহ 6 মিনিট টাইম আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আম, শেষ করি আমি তাহলে এখানে। উইনার্স আর লুজার্স আমরা আপনারা সহজেই অ্যাজিউম করতে পারছেন যে দ্য উইনার্স, আলটিমেট উইনার্স হচ্ছে ব্রিটিশ অফিসিয়াল, হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেখানে যারা অফিসিয়াল ছিল তারা পার্সোনালি বেনিফিটেড হয়েছে। এবং এখানে জমিদার শ্রেণী কিন্তু বেনিফিটেড হয়েছে, যারা ওয়েলদি জমিদার ছিল। হ্যাঁ, ধরেন যেসব জমিদার তাদের ল্যান্ড ইয়ে করে ফেলেছে, ল্যান্ড তাকে সেভ করতে পারে না, হ্যাঁ, জাস্ট বিকজ দে কুডেন্ট পে দ্য রেভিনিউ ইন ডিউ, মানে ইন ডিউ টাইম। তো সেই জায়গা থেকে যে ওয়েলদি জমিদার ছিল তারা কিন্তু বেনিফিটেড হয়েছে, এবং এডুকেটেড যারা এলিট ছিল তারাও বেনিফিটেড হয়েছিল এই ব্রিটিশদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। কিন্তু লুজার্স কারা হয়েছে? এই যে আমি বলেছি যে গ্লোবাল মার্কেটে আসলে স্মল ফার্মার্স কিংবা রুরাল রুরাল যারা আর্টিসানস ছিল, কিংবা হচ্ছে পিজেন্টস ছিল, কিংবা ট্রেডিশনাল যে টেক্সটাইল প্রডিউসার্স, তারা আসলে কি হচ্ছে, তারা কম্পিট করতে পারছে না। হ্যাঁ, তাদের গ্লোবাল ক্যাপিটালিস্ট ইকোনমিতে আসলে তারা আলটিমেট সাফার হচ্ছে। সো ওভারঅল বলা যায় যে কলোনিয়াল যে পলিসি সেটা আসলে কি করেছে, গ্লোবাল ক্যাপিটালিস্ট ইকোনমিতে বাংলাকে ইন্টিগ্রেটেড করেছে। বাট এখন একটা ডেভেলপমেন্ট, ওই যে আমি একদিন ক্লাসে বলেছিলাম যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করার ফলে কিন্তু আসলে কাউকে কাউকে না এর মূল্য দিতে হয়। হ্যাঁ, তো এই যে বসুন্ধরার কথা বলেছিলাম, মূল্যটা দিতে হয় কাদের? যারা আসলে ওইখানে ইসলাম মানে যারা আসলে
আহ, কি বলে ওই রাস্তায় বা ওই ওই এরিয়াতে যারা নিজেদের মতো করে থাকতো। হ্যাঁ, তো এই লোয়ার ক্লাসের পিপল তারা তাদের যে অ্যাকোমোডেশন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা ওইটা আসলে দেখা হয় না। হ্যাঁ, তো এইখানে আসলে কলোনিয়াল পলিসি বাংলাকে গ্লোবাল ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে, এবং ক্যাপিটালিস্ট ইকোনমির মূল মোটিভ হচ্ছে যে এটা কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে কাদের লাইভলিহুডটাকে মানে এক্সপেন্স হিসেবে আমরা দেখতে পারি, দ্যাট মিনস কাদের মূল্যে আসলে সেটা হচ্ছে দ্য এক্সপেন্স অফ লোকাল লাইভলিহুডস, লোকাল পিপল যারা আসলে লোয়ার ক্লাসের কিংবা পিজেন্টস তাদেরকে। তার মানে এভাবে বলা যায় যে কলোনিয়াল পলিসি কি করেছে, ইন্টিগ্রেটেড বেঙ্গলস ইনটু দ্য গ্লোবাল ক্যাপিটালিস্ট ইকোনমি, বাট অফেন দে ডিড সো অ্যাট দ্য এক্সপেন্স অফ লোকাল লাইভলিহুড। লোকাল মানুষের জীবনের বা জীবন ধারণের যে সিস্টেম ছিল সেইটার উপর দিয়ে আসলে তাদের একটা ট্রান্সফরমেশন হলো কলোনিয়াল পলিসির মাধ্যমে। সো উইলিয়াম শোডেলের যে ওভারঅল আর্গুমেন্ট, এখন এইখান থেকে আপনাদের এরকম ধরেন আমাদের মনে হয় মিটিং কি শেষ হয়ে যাবে এখন 3 মিনিট আছে নাকি আরো ম্যাম, শুরু 3 মিনিটের 3 মিনিট মতো আছে। আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওভারঅল আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে তারা মূলত ইকোনমিটাকে রিঅর্গানাইজ করেছে, তারপরে ল্যান্ড ওনারশিপ ট্রান্সফর্ম করেছে, এডুকেশনকে চেঞ্জ করেছে। হ্যাঁ, তারপরে বাংলাকে একটা গ্লোবাল ইম্পেরিয়াল ইকোনমির দিকে নিয়ে গিয়েছে, এবং পলিটিক্যাল আইডেন্টিটিকে তারা হচ্ছে শেপ করেছে। সো এই যে শেপটা করলো, এটা তাহলে কি ছিল, এটা ছিল রেদার মোর ট্রান্সফরমেটিভ। হ্যাঁ, শুধুমাত্র মানে এখানে হচ্ছে বোথ ট্রান্সফরমেটিভ অ্যান্ড এক্সপ্লয়টেটিভ। শুধুমাত্র চেঞ্জ যেটা মুঘলদের সময় আমরা বলতে পারি সেটা না হয়, বরং তারা তাদের পলিসি গুলো ছিল ট্রান্সফরমেটিভ। তাহলে এক্সপ্লেইন হাউ ব্রিটিশ রুল ওয়াজ, মানে ইট ক্যান বি সেড দ্যাট ব্রিটিশ রুল ওয়াজ ট্রান্সফরমেটিভ রাদার দ্যান মেয়ারলি এক্সপ্লয়টেটিভ। শুধুমাত্র এক্সপ্লয়টেটিভ ছিল, বাট সাথে সাথে ট্রান্সফরমেটিভ জিনিসটাই মূলত এক্সপ্লয়টেশনের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে মূলত মানে কোর কথা। তার মানে তারা যে ট্রান্সফরমেশন করেছে সেটা আসলে লিড করে এক্সপ্লয়টেশনের দিকে। কাদেরকে এক্সপ্লয়েট করছে? যারা আসলে লোয়ার ক্লাস, তারপরে যারা পিজেন্ট শ্রেণী, স্মল ফার্মার, কিংবা টেক্সটাইল যারা টেক্সটাইলে যারা ছিল, বা দ্যাট মিনস টেক্সটাইল প্রডিউসার্স বলতে পারি, ট্রেডিশনাল। হ্যাঁ, তো তাদের বা রুরাল যে আর্টিসানস ছিল তাদের লাইভলিহুড। ওভারঅল বাংলাকে ব্রিটিশরা যতদিন পর্যন্ত ছিল, তার মধ্যে আমরা আমরা দেখবো যে কিভাবে এই যে দেখেছি অলরেডি যে ডিফারেন্ট পলিসি আসলে ওভারঅল সিস্টেমটাকে ট্রান্সফর্ম করেছে, এবং তাদের আলটিমেট মোটিভ যেটা ছিল ইম্পেরিয়াল মোটিভ, দ্যাট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, তারা কিভাবে বেনিফিটেড হতে পারবে, এটা হচ্ছে তাদের মূল মোটিভটা ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি শুনছেন নাকি ঘুমাচ্ছেন? কেউ কেউ শুনছেন আর বাকিরা কি ঘুমাচ্ছেন? ম্যাম শুনছি। না না ম্যাম, আমি সবাই শুনছি। শুনছে। এই যে নাইম, ঘুমাচ্ছেন? যে না ম্যাম ঘুমাচ্ছে কেউ শুনতেছি ম্যাম, না ম্যাম শুনতেছি ম্যাম। শুনছেন? আচ্ছা, ঠিক আছে। জি জি ম্যাম। আচ্ছা, ওকে। এই হচ্ছে আজকের ওভারঅল আলোচনা। আজকে আছে আমরা পার্টিশনে না যাই, কারণ আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে। সময় খুব বেশি নাই। ইয়ে কি বলে এটাকে, জুম থেকে আমাদের বের করে দিবে এখন। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে, কি ক্লাস আছে আপনাদের নাকি? মিস একটাই শেষ ম্যাম হয়ে কালকে যাবে তো হিস্টোরি ক্লাস।